বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা খুবই কমন, খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি? একটির নাম হলো কি ধ্বনি তত্ত্ব, একটির নাম হলো শব্দ তত্ত্ব, একটির নাম বাক্য তত্ত্ব, আরেকটির নাম কি অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। আলোচ্য বিষয় 4টি। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং কি অর্থতত্ত্ব। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং অর্থতত্ত্ব। ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আমরা ছোট করে এই ধ্বনি, শব্দ, বাক্য এবং কি অর্থ, তার সাথে তত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থতত্ত্ব। এর বাইরে আরো 2টি আলোচ্য বিষয় আছে, একটু নামটা বলে রাখি। একটির নাম হলো অভিধান তত্ত্ব, আর একটির নাম নন্দন তত্ত্ব। আলোচ্য বিষয় কয়টি? তখন আবার বলবেন না যে 6টি। আলোচ্য বিষয় কয়টি? উত্তরে বলবেন কি 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থতত্ত্ব। কিন্তু আমি যে দুটো নাম দিলাম, এই দুটি আলোচ্য বিষয়কে বাংলা ব্যাকরণে বলা হয় গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয়। গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয়। তাহলে বাংলা ব্যাকরণের গৌণ আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় কোনটি? তার উত্তর অভিধান তত্ত্ব এবং কি নন্দন তত্ত্ব। আর মুখ্য আলোচ্য বিষয় কয়টি বা প্রধান আলোচ্য বিষয় কয়টি বা আলোচ্য বিষয় কয়টি? তার উত্তর 4টি। আলোচ্য বিষয় বলেও 4টি, মুখ্য আলোচ্য বা প্রধান আলোচ্য বিষয় বলেও 4টি। আর যদি গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয় বলে তখন অভিধান তত্ত্ব এবং কি নন্দন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ধ্বনি তত্ত্বকে আবার বলা হয় ধ্বনি বিজ্ঞান। ধ্বনি তত্ত্বের অপর নাম কি? ধ্বনি বিজ্ঞান। ধ্বনি তত্ত্বের অপর নাম ধ্বনি বিজ্ঞান। শব্দ তত্ত্বের অপর নাম কি? অনেকে জানেন রূপ তত্ত্ব। সারের কোশ্চেনে পাওয়া যায় অনেক সময় যে শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। বাক্য তত্ত্বের অপর নাম কি? শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় অনেকে জানেন পদক্রম। বাক্য তত্ত্বের অপর নাম পদক্রম। অর্থতত্ত্বের অপর নাম কি? বাগর্থ তত্ত্ব। বাংলা ব্যাকরণের যে প্রধান বা মুখ্য 4টি আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের অপর নাম ধ্বনি বিজ্ঞান, শব্দ তত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, বাক্য তত্ত্বের অপর নাম পদক্রম এবং অর্থতত্ত্বের অপর নাম কি? বাগর্থ তত্ত্ব। এখন প্রশ্নটি এমন হবে যে ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয় বা ধ্বনি তত্ত্বের ইংরেজি নাম কি? তো ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? ফোনেটিক্স। কি বলা হয়? PHONETICS, ফোনেটিক্স। ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? ফোনেটিক্স। উল্টা করে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে ফোনেটিক্সের বাংলা পরিভাষা নিচের কোনটি? ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? তার উত্তর ফোনেটিক্স। আর উল্টা করে বলবে যে ফোনেটিক্সের পরিভাষা কি বা পারিভাষিক শব্দ কোনটি? ধ্বনি বিজ্ঞানকে বলা হয় কি? ফোনোলজি। ফোনোলজি। ধ্বনি বিজ্ঞানকে বলা হয়, ধ্বনি তত্ত্বকে বলে ফোনেটিক্স আর ধ্বনি বিজ্ঞানকে বলা হয় ফোনোলজি। PHONOLOGY, ফোনোলজি। তাহলে ফোনোলজির পরিভাষা কি? ধ্বনি বিজ্ঞান। আর ফোনেটিক্সের পরিভাষা ধ্বনি তত্ত্ব। ক্লিয়ার কথাগুলি? শব্দ বা রূপতত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? শব্দ বা রূপতত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? মরফোলজি। MORPHOLOGY।
MORPHOLOG মরফোলজি। শব্দ বা রূপ তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? উল্টা করে এবার পরীক্ষা প্রশ্ন করে মরফোলজির পরিভাষা কি বা মরফোলজির পারিভাষিক শব্দ নিচের কোনটি? শব্দ বা রূপ তত্ত্ব। বাক্য তত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় কি? সিনট্যাক্স। বাক্য তত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্সের বাংলা পরিভাষা কি? বাক্য তত্ত্ব। অর্থতত্ত্ব বা বাগড় তত্ত্বকে বলা হয় সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স। SEMANTICS। সিম্যান্টিক্স। অর্থতত্ত্ব বা বাগড় তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? সিম্যান্টিক্স। তাহলে যদি উল্টা করে বলে সিম্যান্টিক্সের বাংলা পরিভাষা কি? অর্থতত্ত্ব বা বাগড় তত্ত্ব। ঠিক আছে। অভিধান তত্ত্বকে ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি। LEXICOGRAPHY লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি। আবার উল্টিয়ে প্রশ্ন করব আমরা যে লেক্সিকোগ্রাফির বাংলা পরিভাষা বা পারিভাষিক শব্দ কোনটি? অভিধান। নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স। AESTHETICS অ্যাস্থেটিক্স। নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক্সের বাংলা পরিভাষা কি? নন্দন তত্ত্ব। তাই মজার বিষয় নন্দন তত্ত্বকে আবার কেউ কেউ নাম দিয়েছে সৌন্দর্য তত্ত্ব। নন্দন মানে সৌন্দর্য। কোন কোন বইয়ে লেখা আছে কি? ছন্দ অলংকার তত্ত্ব। ছন্দ অলংকার তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, যার নামই নন্দন তত্ত্ব তারই নাম কি? অপর নাম সৌন্দর্য তত্ত্ব, তারই আবার নাম কি? ছন্দ অলংকার তত্ত্ব। আর ইংরেজিতে সব মিলে একসাথে কি? অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক্সের পরিভাষা নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্সের পরিভাষা হতে পারে সৌন্দর্য তত্ত্ব, অ্যাস্থেটিক্সের পরিভাষা হতে পারে ছন্দ অলংকার তত্ত্ব। নন্দন তত্ত্বের অপর নাম নন্দন মানে সৌন্দর্য, আর এই সৌন্দর্যের মাঝে কি আছে? ছন্দ অলংকার রূপরস। শিক্ষার্থী বন্ধুরা, এখন যারা বিশেষ করে বিশেষ পরীক্ষার্থী সামনে 41 দুয়ারে করা আছে, যারা আছেন বিশেষ করে 41 বা 43 বিসিএস যারা, তাদের জন্য একটু বলে নিই। অন্যান্য যারা আছেন তারা একটু শুনেন। বিসিএস এর স্পেশাল বলছি, এই যে যতগুলি তত্ত্ব আছে এই প্রত্যেকটি তত্ত্ব থেকে বিসিএস এর প্রশ্ন থাকবে এবং ভাগ করা থাকবে। এমন কোনো বিসিএস নাই যেখানে নন্দন তত্ত্ব থেকে প্রশ্ন হয়নি। কিন্তু আপনি বোঝেন না যে প্রশ্নটি নন্দন তত্ত্বের। আপনি তো উত্তরও পারেন কিন্তু বোঝেন না যে প্রশ্নটা কিসের? নন্দন তত্ত্বের। আবার বলছি, বাংলাদেশে এমন কোনো বিসিএস নাই এবং আসবে না যেখানে নন্দন তত্ত্ব থেকে কোনো প্রশ্ন নাই। কিন্তু ব্যাকরণের নন্দন তত্ত্বের কোনো আলোচনাই নাই। আপনি যে ব্যাকরণ পড়বেন, আপনার ব্যাকরণের নন্দন তত্ত্বের কোনো আলোচনা নাই, তাহলে আপনি প্রশ্নটা পারবেন না। আর দু একটা পারবেন কেন? ওই যে ঝড়ে বক পড়া মতো কিংবা বিভিন্ন সালের কোশ্চেন থেকে। তো নন্দন তত্ত্বের মধ্যে বা সৌন্দর্য তত্ত্বের মধ্যে কি কি আলোচিত হয়, আমাদের আলোচ্য বিষয় দেখবেন। আমাদের টপিকের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা কিন্তু শুরু করেছি একটু কি প্রেক্ষাপট দিয়ে, পটভূমি দিয়ে বা ভূমিকা দিয়ে। আমরা আস্তে আস্তে আমাদের লেকচার প্ল্যানের যে আলোচ্য সূচি দেখবেন আমাদের ওখানে আছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো এই যে নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় 4টি। নন্দন তত্ত্বের মধ্যে আবার 4টি বিষয় আছে। কি কি একটু লিখবেন। একটা নাম রূপ, একটা নাম রস, একটি নাম হলো ছন্দ, আর একটি নাম অলংকার। যদি আপনাকে প্রশ্ন করে ছন্দ অলংকার ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বা রূপ রস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তার উত্তর হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে নন্দন তত্ত্বে কি কি আলোচিত হয়? রূপ, রস, ছন্দ, অলংকার। প্রাইমারিতে বা অন্যান্য পরীক্ষায় সাধারণত এত গভীরে হয়তো যায় না, নিবন্ধন বন্ধন, কিন্তু ব্যাংকে কিন্তু বিশেষ পরীক্ষার্থীদের জন্য অবশ্যই কি ছন্দ অলংকার রূপ রস থেকে প্রশ্ন হবে। দেখবেন শিক্ষার্থী বন্ধুরা, ছন্দ থেকে প্রশ্ন হয়েছে মাঝে মধ্যে।
আমি বলছি না যে এই প্রত্যেক চারটা থেকে হবে, আমি বলছি নন্দন তত্ত্ব থেকে হবে, মানে এই চারটার যে কোনো কি একটা থেকে প্রশ্ন হবে। তাহলে ছন্দ থেকে প্রশ্ন হয় না? প্রশ্ন হতে পারে আমাদের কবর কবিতাটি কোন ছন্দে রচিত? আপনার ইন্টারমিডিয়েট নিশ্চয় পড়ে এসেছেন, মনে আছে কবিতাগুলো? তাহারই পরে মানে কোন ছন্দে লেখা? বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে লেখা? মেঘনাদ বদকাব্য কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ। সোনার তৈরি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। এমন প্রশ্ন করেছেন না? এর নাম হচ্ছে ছন্দ। তাহলে কোন কবিতা কোন ছন্দে লেখা হয়েছে, বা একটা লাইন তুলে দিয়ে বলবে এই কবিতাংশটি কোন ছন্দে লেখা। তাহলে অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়, নন্দন তত্ত্বের আলোচ্যের মধ্যে এই ছন্দটা কিন্তু মাঝে মাঝে আসে। আচ্ছা, ছন্দ যদি না আসে তাহলে অলংকার। অলংকার থেকে প্রশ্ন হবে যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই কবিতাংশে কোন অলংকার ব্যবহৃত হয়েছে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, কোন অলংকার? তা আমরা বলি উপমা অলংকার। কি বলি? উপমা। উপমা মানে কি? তুলনা। বাদরের মতো ছেলেটা আমার পিছু নিয়েছে, উপমা। চাঁদের মতো মুখ, এই যে আমি মুখটাকে তুলনা করছি। সাহিত্যের সবচেয়ে বহুল ব্যবহৃত অলংকার হচ্ছে উপমা। উপমা আছে সাহিত্যে, উৎপ্রেক্ষা, অনুপ্রাস, যমক, এরকম অনেকগুলো অলংকার আমরা সাহিত্যে ব্যবহার করি। তো বিশেষ যারা পরীক্ষা দেবেন অন্তত গুরুত্বপূর্ণ 2-4টা অলংকার, উপমা অলংকার, অনুপ্রাস অলংকার সম্পর্কে একটু ধারণা লাগবে। কারণ লাইসেন্স প্রশ্ন যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে কি করবে, একটু গভীরে যাবে। যত দিন যাচ্ছে তত কিন্তু পরীক্ষক মডারেট করবে, প্রশ্নটা গভীরে চলে যাবে। কাজে আপনাকে তৈরি থাকতে হবে। ক্লিয়ার? তো আমরা এগুলো নিয়ে শেষে, কিন্তু আমরা তো এটা দিয়ে আলোচনা শুরু করবো না, আমরা আলোচনা শুরু করবো ধ্বনিতত্ত্ব দিয়ে। এটা দিয়ে শেষ করবো, মাথায় রাখবেন। যদি নন্দন তত্ত্বের আলোচনাটা আমি লেকচার প্ল্যানে দেইনি, তা আপনাদের জানিয়ে রাখি যে নন্দন তত্ত্বের আলোচনা দিয়ে কিন্তু ক্লাসটি আমি শেষ করবো। শেষের ক্লাসটি নিব নন্দন তত্ত্বের। রস, শিক্ষার্থী বন্ধুরা দেখবেন আমার কথাটি মিলিয়ে যে মেঘনাদ বধ কোন রসের কাব্য, কোন রসের সাহিত্য? এমন প্রশ্ন আছে। রস। মেঘনাদ বধ কোন রসের সাহিত্য? আসে না প্রশ্ন? এটা নিয়ে আবার দ্বিমত আছে, কনফিউশন আছে। কোন বইতে আছে বিরস, কোন বইতে আছে করুণ রস। মেঘনাদ বধ কোন রসের সাহিত্য? তো রসটা কি? রস হচ্ছে একটা সাহিত্য পড়ে পাঠকের যে অনুভব। শুনে নেন ভালো করে, সাহিত্য একটা বই পড়ে পাঠকের যে অনুভব, সে অনুভবের নাম হচ্ছে রস। বিষয়টা একটু সিম্পল করে বলি। ধরুন একটা সিনেমার কথা বলি, উপন্যাস তো পড়েন না, বোঝানো মুশকিল। সিনেমা দেখেন সবাই, ইচ্ছা হয়েছে কোন সিনেমা দেখে আপনি প্রচন্ড হাসেন, এমন হাসি, সিনেমার প্রতিটা দেশে দেশে হাসি, সিনেমা দেখছেন আর হাসছেন, এর নাম হাস্যরস। কোন সিনেমা খুবই দুঃখ, খুবই করুণ, দেখতে দেখতে চোখে কখন জল চলে আসছে, বা জল না আসলেও একটা কষ্ট অনুভব হচ্ছে, এটা করুণ রস। কি রস? করুণ রস। কোন সিনেমা দেখে গায়ের মধ্যে উত্তেজনা যাচ্ছে, যেমন আমরা ধরেন মুক্তিযুদ্ধের সময় খেয়াল করে শেখাতো, রেডিও গান বাজানো হতো, মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে গান শুনতো। তো কেন গান শুনতো? বিনোদনের জন্য, যুদ্ধের ফাঁকে ফাঁকে একটু মনোরঞ্জন, আনন্দ। কেন গান শোনানো হতো? উদ্দীপনা জাগানোর জন্য। মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোর একটি হাসি মুখে, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এই গানগুলি শুনে তাদের মধ্যে কি জাগতো? বা জাতীয় সঙ্গীত শুনতো, শুনে তাদের মধ্যে কি স্পৃহা জাগতো, দেশপ্রেম জাগতো, এর নাম বীর রস। যেই সাহিত্য মানুষের মনের মধ্যে কি উদ্দীপনা জাগায়, দেশপ্রেম জাগায়, এর নাম হচ্ছে বীর রস। এরকম করে সাহিত্যে মোট 9 প্রকারের রস আছে। হাস্য রস, করুণ রস, বাৎসল্য রস, প্রেম রস। প্রথম রস হলো প্রেম রস। দেখবেন একটা পরীক্ষা বলবে বিশেষ 36 বা 37 বিশেষের কোশ্চেনে দেখবেন, মেবি 37 এসেছিল যে বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে কি বলা হয়? প্রেম রস, এটা সৃষ্টি মানে সাহিত্যের প্রথম রস। তো প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মধুর রস। কি রস? মধুর রস। প্রেম রস, প্রেম রস কি? ওই যে নায়ক নায়িকা, তাই না, গান, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, বুকের মধ্যে আগুন জ্বলে, নেপনারে জল সেটালে। কোন রসের গান? প্রেম রস, মধুর রস। আকাশেতে লক্ষ্য তারা সাত, কিন্তু একটা ইয়া, হ্যাঁ, তাই না? তারপরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। প্রেম রস, মধুর রস। সাহিত্য কিন্তু নানান রস, লেখক ডিসাইড করেন যে কোন রস আপনাকে খাওয়াবে, এবং এক এক সাহিত্যে এক এক রস। কোনটা প্রেম রস, মধুর রস, কোনটা করুণ রস, নায়ক নায়কের মিল হলো না,
কিছু সিনেমা আছে যত ভিলেনই থাক, 1 কোটি ভিলেনও যদি থাকে, ট্যাঙ্ক কামান গ্রেনেড যা নিয়ে থাক মারামারি করুক, নায়ক কিন্তু জিতবেই। এবং শেষে দেখবেন নায়িকাকে নিয়ে শেষ দৃশ্যে একটা গান, হ্যাঁ, এবার গান হয়ে নায়ক নায়কের মিল হয়ে শেষ হলো। এটা হলো মধুর রস, প্রেম রস, দেবদাস করুণ রস। আচ্ছা, কেন করে শিক্ষার্থী বন্ধু একজন প্রশ্ন করছেন দেবদাস কোন রস, করুণ রস কেন? পরিণতি, পরিণতিটা কি? এখন দেখেন দেবদাস কি তাহলে প্রেম নাই? প্রেম আছে, রোমান্টিকতা আছে, তাই না, জড়িয়ে ধরা আছে, কিন্তু করুণ রস কেন শেষ হলো কি দিয়ে? বিরহ দিয়ে। বিরহ মানে যা কিছু ঘটুক, পরিণতিটা কি? পরিণতিটা হলো বিরহ, কষ্ট। ওই যে দেখেন গেটের বাইরে, তাই না, ওই যে আমাদের গেটের বাইরে নায়ক এরকম করে চিত হয়ে পড়ে আছে, পানি এদিকে গড়াচ্ছে, নায়িকা দৌড়ায় আসতেছে, পারু ডাকতেছে, নায়িকা আসছে, গেট লেগে যাচ্ছে। আমি বলছি এই লাগিস না, দাঁড়া দাঁড়া। নায়িকা দৌড়াচ্ছে, নায়ক এই গেটের কাছে এসে কি হলো, নায়িকা যে এলো, গেটটা লেগে গেল। এবার নায়ক এপারে, নায়িকা এপারে, সিনেমা শেষ। করুণ রস। আচ্ছা দেখেন তো, এই যে নায়ক নায়কের যে মিল হলো না, বা নায়ক মরে গেল, নায়িকা আসলে কি তাই? একটু পরে তো গেটটা খুলে যাবে, উঠে দুজন গাটা ছেড়ে আবার কি চা খাবে, তারপরে কফি খাবে, একসাথে আবার বসবে। আসলে এই করুণ রসটা কার? পাঠকের, শিক্ষার্থী বন্ধুরা। যে অভিনয় করছে তার না, করুণ রসটা কার? আচ্ছা, আপনি কি বোঝেন না যে যা কিছু ঘটছে সব বানানো? আপনি যে সিনেমা দেখেন, বোঝেন কি না যে মারা গেল বা এই যে এরকম একটা বানানো? বোঝেন তো? তারপরেও আপনার মনে দুঃখ লাগে না, কষ্ট লাগে না? টাইটানিকের নায়ক ওই যে বরফ হয়ে কি হচ্ছে, তলিয়ে যাচ্ছে, কি কষ্ট লাগছে। নায়িকাকে বাঁচিয়ে নায়ক হাতটা যেই খুলে দিল, আর নায়ক পানিতে তলিয়ে যাচ্ছে, কি কষ্ট আমার। আঘাত, কষ্ট তো আমার, আসলে পাঠকের। আমি কি জানি না যেটি বানানো? তারপরে আপনি কি করেন, কষ্ট পান, আপনি ভুলে যান আসলে যেটি বানানো। এটির নাম রস। সাহিত্য আপনাকে ভুলে দেয় যে এটি আসলে বানানো, এটি সবই মানে কাল্পনিক। আপনি সিনেমা দেখতে দেখতে বিমোহিত হন, আবেগিত হন। রস। তো এই যে কোন সাহিত্য, আমরা মেঘনাদ বধের কথা যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, এটি করুণ রস। কেন বীর রসে আছে? আসলে শুরু করেছিলেন লেখক যে আমি বীর রসে লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, মহাকাব্যের রস হলো বীর রস। ভালো করে শুনুন, মহাকাব্যের রস কি? মহাকাব্য লিখতে বীর রস, এটা হলো নিয়ম। মেঘনাদ বধ কবে মাইকেল বীর রসে লিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন। মেঘনাদ বধ কিন্তু শতভাগ সফল মহাকাব্য না, বাংলা সাহিত্যের মধ্যে মোটামুটি সফল। যেহেতু আর মহাকাব্য নাই, বাংলা সাহিত্যের সফল মহাকাব্য মেঘনাদ বধ। ভেড়ার দলে বাছুর প্রমাণিক, বুঝলেন? প্রবাদ, ভেড়ার দলে বাছুর। যেহেতু আর কোনো গ্রেট মহাকাব্য নাই, তাহলে মেঘনাদ বধকে সার্থক বলা হচ্ছে। পৃথিবীর যদি তুলনা করি মহাকাব্য, তাহলে মেঘনাদ বধ কিন্তু অসফল মহাকাব্য। কেন? মহাকাব্যের শর্ত হলো লিখতে হবে কোন রসে? করুণ মানে বীর রস। মহাকাব্যের রস হবে বীর রস। মাইকেল প্রথমে বলেও ছিলেন যে গাহিবমা বীর রসে ভাসি মহাগীত, গাহিবমা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি। এবং দেখবেন মেঘনাদ বধ শুরু হয়েছে বীরবাহুর মৃত্যুর মধ্যে দিয়ে। যারা পড়েছেন পড়বেন, মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু হলো কি মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যুর মধ্যে দিয়ে। রাবণ বিলাপ করছে, হা পুত্র, হা বীরবাহু, বীরেন্দ্র কিশোরী, কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে। বীরবাহুর মৃত্যুতে পিতা রাবণ হাহাকার করছে, এবং কাহিনীটা শেষ হয়েছে মেঘনাদের মৃত্যুর হাহাকারের মধ্যে দিয়ে। শুরু হলো মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যুর হাহাকারের মধ্যে দিয়ে, এবং কাহিনীটা শেষ হলো মেঘনাদ, নায়ক মেঘনাদের মৃত্যু হাহাকার। শেষ লাইনটা মেঘনাদ কাব্যের শেষ লাইনটা হলো এমন যে সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। সপ্ত দিবানিশি লঙ্কা, এটা শেষ লাইন। সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। কান্না দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ। নায়ক মেঘনাদ বধের নায়ক কিন্তু রাম লক্ষণ না, মেঘনাদ বধের নায়ক হলো মেঘনাদ বা রাবণ। তো এই যে নায়কের মৃত্যু ঘটলো, তাহলে এটি বীর রসটা, এটি কি করুণ রস, শোকের মধ্যে দিয়ে। তো কাজে বিভ্রান্তির সুযোগ নাই। সাহিত্যের রস, মেঘনাদ বধের রস করুণ, লিখতে এসেছিলেন বীর রসে। কাজে এটি বীর রসে লিখলে এটি শ্রেষ্ঠ সার্থক মহাকাব্য হতো। মহাকাব্য হিসাবে এর কিছু বৈশিষ্ট্য সার্থক আর কিছু বৈশিষ্ট্য কি অসার্থক। আমরা যদি সাহিত্য ক্লাস কখনো পড়াই, তাহলে রস, হাসির সিনেমাগুলো হাস্যরস, হাসির উপন্যাস, তাই না, কৌতুক টাইপের বা হাসির। আবার কোনোটা বীর রস, দেশাত্মবোধক, দেশপ্রেম, আনন্দমঠ, আবার কোনোটা হচ্ছে করুণ রস, দেবদাস, কোনোটা প্রেম রস, শেষের কবিতা। রূপ কি সাহিত্যের গঠন, স্ট্রাকচার, রূপ। এই যে দেখেন সবই সাহিত্য, কিন্তু কোনোটাকে বলছে নাটক, এটা একটা রূপ।
কোনটা হলো উপন্যাস, একটা রূপ, কোনটা হলো কি মহাকাব্য, এটা একটা রূপ, কোনটা হলো প্রহসন, একটা রূপ, কোনটা গীতি কবিতা, একটা রূপ, রূপক নাট্য, একটা রূপ, নাট্যকাব্য। তার মানে সবই সাহিত্য, সবই সাহিত্য, কিন্তু এক একটা সাহিত্যের স্ট্রাকচার, গঠনটা কি ভিন্ন ভিন্ন। পরীক্ষা প্রশ্ন হবে হয়েছে দেখবেন শেষের কবিতা কি জাতীয় রচনা, এই প্রশ্নটার নাম হলো রূপ, উত্তরের নাম না, প্রশ্নটার নাম কি রূপ, রূপ। শেষের কবিতা কি জাতীয় রচনা, তাহলে আমরা বলছি উপন্যাস, এটা প্রশ্নটার উত্তরটা উপন্যাস, কিন্তু এটা প্রশ্নটা কোথা থেকে, রূপ থেকে। বুঝতে পেরেছেন? মহাশ্মশান কি জাতীয় রচনা, তাহলে মহাকাব্য, এটা রূপ। নেমেসিস কি জাতীয় রচনা, উত্তর দিচ্ছে নাটক, কিন্তু প্রশ্নটা কি, রূপ। মুনির চৌধুরী রচিত কবর কি জাতীয় রচনা, এর উত্তর দিচ্ছেন নাটক, রূপ। জসীমউদ্দিন রচিত কবর কি, বলছেন যে কবিতা, রূপ। শরৎচন্দ্র রচিত দেনা পাওনা কি, উপন্যাস। শরৎচন্দ্রের দেনা পাওনা কি, উপন্যাস। রবীন্দ্রনাথ রচিত দেনা পাওনা কি, ছোট গল্প। একই দেনা পাওনা নাম, রূপটা কি, একটা ছোট গল্প, একটা কি, উপন্যাস। বুঝতে পারছেন শিক্ষার্থী বন্ধুরা? তার মানে সাহিত্যের গঠন স্ট্রাকচার অনুযায়ী এটাকে হচ্ছে রূপ, কোনটা উপন্যাস, কোনটা নাটক, কোনটা কাব্য, মহাকাব্য, সনেট, তাই না, বঙ্গভাষা কি জাতীয় কবিতা, সনেট, এই যে একটা রূপ। কবিতার আবার সনেট কোনটা, কোনটা গীতিকাব্য, এটা রূপ। তাহলে নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় রূপ, রস, ছন্দ এবং কি অলংকার। তাহলে আমরা অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি, অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় হলো অভিধানে শব্দ সাজানোর কৌশল, একটা আলোচ্য বিষয়। অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি, একটা আলোচ্য বিষয়, একটু লিখে নিতে পারবেন যে অভিধানে শব্দ সাজানোর কি কৌশল, অভিধানে শব্দ সাজানোর কৌশল। অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি, অভিধানে শব্দ সাজানোর কৌশল, অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়। এখন অভিধান তত্ত্ব থেকে বিশেষ পরীক্ষায় মাঝে মাঝে, সবসময় না কিন্তু হঠাৎ হঠাৎ কখনো কখনো প্রশ্ন হয়, এবং প্রশ্ন হলে আপনি উত্তর দিতে পারবেন না। কেন উত্তর দিতে পারবেন না শিক্ষার্থী বন্ধুরা? কারণ অভিধান তত্ত্বের কোনো আলোচনা কোনো ব্যাকরণ বইয়ে কি না, কারণ এগুলো গৌণ আলোচ্য বিষয়। ছন্দ অলংকার নাই, সব ব্যাকরণে নাই। ব্যাকরণে আছে কি কি, এই ধ্বনি তত্ত্ব থেকে শুরু করে অর্থতত্ত্ব, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, সমাস, ধ্বনি তত্ত্ব থেকে অর্থতত্ত্ব। অভিধান তত্ত্ব এবং নন্দন তত্ত্বের আলোচনা ব্যাকরণে নাই, কিন্তু বিশেষ কিন্তু পরীক্ষার প্রশ্ন আমি তো বুঝাই দিলাম যে নন্দন তত্ত্ব থেকে ছন্দ, অলংকার, রূপরস থেকে প্রায় আসে, প্রায় প্রত্যেক পরীক্ষায় হয় ছন্দ থেকে, নাহলে অলংকার থেকে, চারটা থেকে না, যে কোনো কি একটা থেকে, হয় রূপ থেকে, নাহলে রস থেকে, নাহলে ছন্দ, নন্দন তত্ত্ব থেকে। অভিধান তত্ত্ব প্রতি বছর হয় না, কিন্তু হতে পারে। তো হলে আমি একটু নমুনাটা দিয়ে রাখি, কেমন প্রশ্ন হবে একটু দেখেন। যদিও আমাদের ক্লাসের ডিউরেশনের কাছাকাছি আমি চলে যাচ্ছি, তারপরে একটু বলি যে অভিধান প্রশ্ন আমি এমন একটু দেখবেন, নিচের খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি আভিধানিকভাবে সাজানো প্রথম শব্দ? এই প্রশ্নটি একটু লক্ষ্য করেন। আমি আরেকবার বলছি, নিচের কোনটি, আমি কিন্তু অপশনটা দেইনি এখনো, আমি প্রশ্নের নিচের কোনটি আভিধানিকভাবে সাজানো প্রথম শব্দ? বিশেষ পরীক্ষার্থীরা বিশেষ করে খেয়াল করবেন, নিচের কোনটি আভিধানিকভাবে সাজানো প্রথম শব্দ? এখন হয়তো কয়ে অপশন দিল কি কাঠ, ক্ষয়ে দিল কোকিল, গয়ে দিল হচ্ছে কলম, ঘয়ে দিল কলস। শিক্ষার্থী বন্ধুরা আমি চারটি শব্দ লিখেছি, কাক, কোকিল, কলম এবং কি কলস। এখন আমার প্রশ্নটা কি, নিচের কোনটি আভিধানিকভাবে সাজানো প্রথম শব্দ? এর উত্তর কি আপনারা একটু দেবেন আমাকে? দেখি তো আপনাদের আইডিয়াটা দেখি, ক নাকি খ নাকি গ ঘ, ক খ গ ঘ, একটু শর্টকাট করে লেখেন তো যে আভিধানিকভাবে সাজানো প্রথম শব্দ কোনটি? এর উত্তর কি, ক কাক নাকি খ কোকিল, গ কলম নাকি ঘ কলস? ক খ গ ঘ করে লিখলেই হবে। আমি একটু দেখতে চাই, একটু দ্রুত লেখেন। হ্যাঁ গ লিখছেন একজন, আচ্ছা ঠিক আছে, আর কি হবে দেখো যে কি লিখছেন? আচ্ছা কেউ ক দিচ্ছেন, কেউ গ দিয়েছেন, বেশিরভাগ ক। আচ্ছা ক আর গ এই দুটো বেশি আসছে নাকি? ঠিক আছে,
এবার আমরা দেখি, ঠিক আছে? উত্তর থেকে ক দিয়েছেন অনেকে, অনেকে দিয়েছেন গ এবং ক, দুটোর মধ্যে দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা সবগুলি শব্দ শুনেছে ক দিয়ে। অভিধানে সাজানোর কৌশল মানে অভিধানে কেমন করে সাজানো থাকে? বর্ণানুক্রমিক। অভিধানে শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিক। সবগুলি বর্ণ শুরু হলো ক দিয়ে, তাহলে 8 পিস নাই, সবই ক দিয়ে। এবং ক এর পরে দেখতে হবে আপনাকে যে ক এর পরে কি, এটা হলো আ, ক এর পরে আ, এটা ক এর পরে কি ও, এটা ক এর পরে হচ্ছে অ, অ, এটাও ক এর পরে অ। তাহলে ক এর পরে অ আর ক এর পরে আ ও, কোনটা আগে? আ আগে না অ আগে? তাহলে অ আগে, তাহলে কাক হবে না, কাক হবে না, কোকিল তো আরোই হবে না। তাহলে কলম আর কলস হতে পারবে, কারণ ক এর পরে অ, ক এর সাথে অ দিয়ে আগে শুরু হবে শব্দ, তারপরে আসবে আ দিয়ে, তারপরে ই দিয়ে, তারপর দীর্ঘ ই দিয়ে এইভাবে আসবে। এখন কলম আর কলসের মধ্যে মনে তাহলে ক এর পরে অ, ক এর পরে অ, এরপরে ল, এখানেও ল, ল এর পরে অ, ল এর পরে অ, তাহলে চলে যেতে হবে ম আর স। তাহলে ম আগে না স আগে? তাহলে প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালব স দন্ত স। তার মানে এই দুটোর মধ্যে কোনটা ক্রমটা আগে? ম এর ক্রমটা আগে। তাহলে এইটা হলো আবিধানিকভাবে সাজানো প্রথম শব্দ। অনেকে গ উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর যদি শেষ শব্দ বলে আবিধানিকভাবে সাজানো শেষ শব্দ, যদি এই প্রশ্নটা করি, এই অপশনটাই দেই, তাহলে উত্তর হবে কি কোকিল। শেষ শব্দ কেন? ক এর পরে ও কারটা হচ্ছে কি অ এবং আ, তারপরে ও হচ্ছে সবচেয়ে কি পরে আসবে। অর্থাৎ অভিধানে কোন শব্দটা আগে আসবে আর কোন শব্দটা পরে আসবে। ক্লিয়ার? আরেকটি উদাহরণ দেব, দিয়ে আমি এখান থেকে চলে যাব এই অপশন থেকে। একই প্রশ্ন, নিচের কোনটি আবিধানিকভাবে সাজানো প্রথম শব্দ? সবাইকে উত্তরটা পারতে হবে। একটি হচ্ছে দেখেন খাই, একটি শব্দ হলো খই, একটি শব্দ হলো ক্ষমা, একই শব্দ হচ্ছে ধরেন কি খুন্তি। শিক্ষার্থী বন্ধুরা, আবিধানিকভাবে সাজানো প্রথম শব্দ কোনটি? ক নাকি খ নাকি গ নাকি ঘ? কয় আছে খাই, কয় আছে খই, কয় আছে ক্ষমা, কয় আছে খুন্তি। আবিধানিকভাবে সাজানো অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে? ক নাকি খ না গ ঘ? লিখছেন আপনারা কেউ? আর কেউ কোন উত্তর দিয়েছে? খ দিয়েছে একজন, একজন দিয়েছে গ। আর কেউ? চেক করছে, মানে যাচাই করছে সবাই। আচ্ছা, খ গ দিচ্ছেন অনেকেই। শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে গ, ক্ষমা। এখন কেন শিক্ষার্থী বন্ধু দেখেন, এই এটা খ দিয়ে, এটা খ দিয়ে, এটা খ দিয়ে, এটা কিন্তু ক দিয়ে। কি দিয়ে? এই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? ক দিয়ে। তাহলে খ দিয়ে শব্দ অভিধানে আগে থাকবে নাকি ক দিয়ে থাকবে? ক দিয়ে। এখন আপনি এটা জানেন না যে এটা ক দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তার মানে যুক্তক্ষ নামে কোনো বর্ণ তোমাদের ক্রমের মধ্যে নাই, বর্ণমালা নাই। বুঝতে পারলেন? যুক্তক্ষ মানে আসলে কি ক প্লাস মূর্ধন্য স। তার মানে এই শব্দ শুরু হলো খ দিয়ে, আর এই শব্দ শুরু হচ্ছে ক দিয়ে। তাহলে ক এর ক্ষমতা কোনটা আগে শুরু হবে? তাহলে যেটা ক দিয়ে। ক্লিয়ার? এখন ক্ষমা যদি না থাকতো, এখানে যদি ধরেন আমরা দিতাম কি যে ধরেন খোর, কথার কথা, তখন এটা আগে হতো খই। সবগুলি খ দিয়ে, তাহলে খ এর পরে অ। ক্লিয়ার? কিন্তু যখন আমি ক দিয়ে শুরু করেছি তখন আর খটা হচ্ছে না। তো আমরা অভিধান তত্ত্বে অভিধানের সাজানো কৌশল, অর্থাৎ কোন বর্ণটা আগে আর কোন বর্ণটা পরে। ক্লিয়ার? এটা অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়। এমন করে একটা না, অনেকগুলো দিক করে। নিচের কোনটি আবিধানিকভাবে সাজানো শুদ্ধ শব্দগুচ্ছ? অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেন আসে, অনেক ছাত্র পারে না, সিম্পল কিন্তু পারে না, বোঝে না। নিচের কোনটি আবিধানিকভাবে সাজানো শুদ্ধ শব্দগুচ্ছ? এবার চারটায় দিয়েছে, কাক, কোকিল, কলা, কুত্তা, কুত্তা, কলা, কোকিল, কাক। চারটি বারবার এলোমেলো করে দিয়েছে। ঠিক আছে? খাই, খেজুর, খুদ, ক্ষমা, ক্ষমা, খাই, খেজুর, খল। তার মানে কি করছে? চারটি শব্দকে এলোমেলো করে দিয়েছে, বোঝাতে চেয়েছে কোনটি আবিধানিকভাবে সাজানো শুদ্ধ। মানে আবিধানিকভাবে কোনটাতে কি করা আছে? সিরিয়ালটা ঠিকমতো মেইনটেইন করা আছে। তাহলে আপনাদের কি বর্ণানুক্রমিক, কি অনুযায়ী? বর্ণানুক্রমিক। ঠিক আছে? একটু আশা করছি আমি পরে আরো একটু বোঝানোর চেষ্টা করব।
আমরা এবার শেষ করব এই আলোচ্য বিষয়গুলি বলে আমি আজকের মতো ক্লাস শেষ করব। আগামী দিন থেকে আমাদের প্রথম ক্লাস, আজকে কিন্তু ক্লাস নয়, আগামী দিন কোনো পরীক্ষা না শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি অনেক বিস্তৃত একটু প্রেক্ষাপট আলোচনা করেছি, আগামী ক্লাসের পর থেকে পরীক্ষা শুরু হবে। লেকচার 1টা আজকে পুরোপুরি আমি করলাম না, আমি একটু প্রেক্ষাপটটা বিস্তৃত আলোচনা করেছি। আমাদের দেখুন স্বরবর্ণের আলোচনা আজকে আমি যাচ্ছি না, আগামী দিন থেকে আমরা মূল আলোচনা যাব। আমি শুধু আজকে একটু আলোচনা করে রাখছি। আচ্ছা 5 মিনিট কিন্তু আছে। আচ্ছা দেখেন, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় পরীক্ষায় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? খুবই সিম্পল। অর্থতত্ত্বে আলোচিত হয় কি? অর্থ। কি কি? যেমন ধরেন অর্থতত্ত্বে আলোচিত হয় শব্দার্থ, অর্থতত্ত্বে আলোচিত হয় বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক। এই বিপরীতার্থক শব্দ। অর্থতত্ত্বে আলোচিত হয় সমার্থক শব্দ, অর্থতত্ত্বে আলোচিত হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থতত্ত্বে আলোচিত হয় মুখ্যার্থ, অর্থতত্ত্বে আলোচিত হয় কি? গৌণার্থ। একটা মজার বিষয় খেয়াল করবেন যে নিচের কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আপনাকে আসলে এত কিছু মনে রাখতে হবে না, মেমোরাইজ করতে হবে না, কারণ আপনি অপশন যে চারটা থাকবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের সাথে অবশ্যই কি অর্থ কথাটা লাগানো থাকতেই হবে। শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, সমার্থক, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ। অর্থতত্ত্বে আলোচিত হবে কি? যার সাথে অবশ্যই কি অর্থ লাগানো আছে। তাহলে আপনাকে বললো বিপরীতার্থক শব্দ কোথায় আলোচিত হয়, সমার্থক শব্দ কোথায় আলোচিত হয়, মুখ্যার্থ কোথায় আলোচিত হয়, তার মানে কোথায় অর্থতত্ত্বে। আপনার এত কিছু মুখস্থ করতে না, মুখ্যার্থ, গৌণার্থ, সমার্থক শব্দ, সমার্থক শব্দ নাম। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? আপনাকে তো মুখস্থ বলতে হবে না ভাই, অপশন দেওয়া থাকবে। যে পরীক্ষায় হোক, যে ঘটনায় ঘটুক, অপশন চারটি দেওয়া আছে। তাহলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? যে আলোচ্য বিষয়ের সাথে অর্থ কথাটা লাগানো আছে। অর্থ লাগানো না থাকলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে না। ক্লিয়ার? তাহলে মুখ্যার্থ, গৌণার্থ, সমার্থক, বিপরীতার্থক, শব্দার্থ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। অর্থযুক্ত আলোচ্য বিষয়গুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় সেই হিসাবে। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্য সংক্রান্ত বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংক্রান্ত। কি কি দেখেন, একটি হলো বাক্য, একটি হলো বাক্য গঠন, একটি হলো বাক্য প্রকরণ, একটি হলো বাক্য বিন্যাস, একটি হলো বাক্য রূপান্তর, একটি হলো বাক্য সংকোচন, একটি হলো বাচ্য, একটি হচ্ছে বাগধারা, জ্যোতি বা বিরাম চিহ্ন, হলো ভাষা রীতি। দেখেন 2-3টা জিনিস শুধু আপনি মনে রাখবেন, আর বাকি যদি বলে বাক্য বিন্যাস কোথায় আলোচিত হয়, সেক্ষেত্রে বাক্য বিন্যাস কোথায় আলোচিত? বাক্য তত্ত্বে। বাক্য যার সাথে লাগানো আছে সেটাকে অন্য কোনো তত্ত্বে আলোচিত হতে পারবে? তাহলে বাক্য গঠন, বাক্য প্রকরণ, বাক্য বিন্যাস, বাক্য রূপান্তর, বাক্য সংকোচন কোথায় আলোচিত হয়? এই কথাগুলো আপনার পড়ার দরকার নেই। বাক্য লাগানো যা কিছু সেটা কোথায় আলোচিত হবে? বাক্য তত্ত্বে। মানে বাক্য তত্ত্ব বলেই তো কিছু বাক্য তত্ত্ব আলোচিত। বাক্যের গঠন, বাক্য প্রকরণ, বাক্য বিন্যাস, বাক্য রূপান্তর কোথায় আলোচিত হয়? বাক্য তত্ত্বে। বাক্য সংকোচন বাক্য তত্ত্বে। এইগুলো কথাগুলো কি বাক্য তত্ত্ব আলোচিত হয়? এটা কি আপনি মনে রাখবেন? বাক্য তত্ত্ব আলোচিত হয় কি কি? যার সাথে বাক্য লাগানো আছে, বাক্য। এখন আপনাকে মনে রাখতে হবে 2-3টা। কি কি? একটা হলো বাচ্য। বাচ্য মানে আসলে বাক্যের স্টাইল। বাচ্যটা বাক্য, বাচ্যটা আসলে বাচিক মানে ভাষা, বাক্য। শুধু এটা বাচ্য করা হচ্ছে বাক্যের স্টাইল, বাক্যের কি স্টাইল। ওই যে প্রত্যক্ষ কর্তৃবাচ্য কর্মবাচ্য। আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খায়। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, সম্রাট শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়।
হালা পোকা বাগদা ধ্বংস করেন, আর হালা পোকা কর্তৃক বাগদা ধ্বংস হয়। কর্তৃবাচ্য বাচ্য বাক্যের স্টাইল। তাহলে বাচ্য বাগধারা যৌতিক চিহ্ন বিরাম চিহ্ন ভাষারীতি। আপনি বাক্য তত্ত্ব আলোচিত হয় কি, তাহলে সিম্পলি মনে রাখবেন বাক্য সংক্রান্ত যা আছে তার সাথে বাচ্য বাগধারা যৌতিক চিহ্ন ভাষারীতি। তাহলে আপনার জন্য চাপটা কমে গেল। বাক্য হ্যান বাক্য তেন বাক্য লাগানো থাকলে বাক্য তত্ত্বের রয়েছে বিষয়, তার সাথে আর কি কি বাচ্য বাগধারা বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন কোথায় রচিত হয়, ভাষারীতি সাধুচলিত। ভাষারীতি মানে কি সাধুচলিত। কোথায় রচিত হয়, বাচ্য কোথায় রচিত, বাগধারা। বাগধারা যে বিরাম চিহ্ন ভাষারীতি বাচ্য, তারপরে চারটা পড়বেন বাচ্য বাগধারা ভাষারীতি বিরাম চিহ্ন। আর এর সাথে আর কি কি থাকলো, বাক্য লাগানো যত কিছু। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে একটু লিখবেন পদ সংস্থাপন। পদ সংস্থাপন এটা লিখবেন, বাক্যে পদ সংস্থাপন। বাক্যে লিখো, আচ্ছা ঠিক আছে, এখানে একটু লিখছি বাক্যে পদ সংস্থাপন। বাক্যে পদ সংস্থাপন মানে হলো, বাক্যে পদ সংস্থাপন মানে কিন্তু পদক্রম। এই যে পদক্রমটাই কিন্তু পদ সংস্থাপন। মানে বাক্যের সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, ক্রিয়া কোথায়, বুঝতে পারলেন? এটার নাম বাক্যে পদ সংস্থাপন। একটা বাক্য হতে হলে সেখানে বিশেষ্য কোথায়, বিশেষণ কোথায়, ক্রিয়া কোথায় বসবে, এই স্টাইলটার নাম বাক্য পদ সংস্থাপন। এখানে কিন্তু বাক্যে আছে। আর পদ মানে পদক্রম, পদ মানে বাক্য। পদ বাক্যেই তো থাকে, কেমনে হয়েছে ক্লিয়ার এই কথাটুকু? তাহলে বাক্য নিয়ে। আচ্ছা, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের শিক্ষার্থী বন্ধুরা কি, ধ্বনি আর বর্ণ নিয়ে যা কিছু আছে খুবই সিম্পল করে বলেন। ধ্বনি এখন কি কি আসছে ধ্বনি নিয়ে, ধ্বনি, তারপরে আসবে ধ্বনির উচ্চারণ, তারপরে আছে ধ্বনি বিন্যাস, তারপরে আছে হচ্ছে ধ্বনি প্রকরণ, তারপরে আছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি লাগানো যা কিছু আছে সেটা কোথায়, ধ্বনি তত্ত্বে। এটাকে আপনি পড়বেন ধ্বনি পরিবর্তন ধ্বনি তত্ত্বে, ধ্বনি পরিবর্তন ধ্বনি তত্ত্বে, ধ্বনি বিন্যাস ধ্বনি তত্ত্বে না। ধ্বনি বিন্যাস কোথায়, ধ্বনি তত্ত্বে। ধ্বনি প্রকরণ কোথায়, ধ্বনি তত্ত্বে। ধ্বনির উচ্চারণ কোথায়, ধ্বনি তত্ত্বে। ক্লিয়ার? ধ্বনি প্রকরণ না বলে বলবে বর্ণ প্রকরণ, তারপর বলবে বর্ণ বিন্যাস, বর্ণ বিশ্লেষণ। আসলে ধ্বনি মানে কি, বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা ধ্বনি ইজিক্যাল টু কি, বর্ণ। পার্থক্য কি, ধ্বনি আর বর্ণের পার্থক্য কি খুব পরিষ্কার করে জানতে হবে। ধ্বনি, এই যে আমরা মুখে বলছি ক ক, এই ক ক ক, কটা ধ্বনি। আর আমি লিখলাম এখানে বর্ণ, বলছে স স স স, সটা হলো ধ্বনি। আর এখন লিখলাম বর্ণ, বলছে হ হ, হ কি ধ্বনি, লিখলেন বর্ণ। একই জিনিস, একটা হচ্ছে উচ্চারিত রূপ, একটা লিখিত রূপ। উচ্চারিত রূপটি ধ্বনি আর সাংকেতিক লিখিত রূপটা কি, বর্ণ। তাহলে ধ্বনি এবং ধ্বনি ইজিক্যাল টু বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ সংক্রান্ত যত আলোচনা কোথায়, ধ্বনি তত্ত্বে। ধ্বনির আলোচনা মানে ধ্বনি তত্ত্বে, আর বর্ণের আলোচনা মানে কি, ধ্বনি তত্ত্বে। মানে ধ্বনি মানে বর্ণ। তাহলে এখন পরীক্ষায় বর্ণ প্রকরণ কোথায় আলোচিত হয়, তো ধ্বনি তত্ত্বে। বর্ণ বিন্যাস কোথায় আলোচিত হয়, ধ্বনি তত্ত্বে। বর্ণ বিশ্লেষণ কোথায় আলোচিত হয়, বর্ণ বিশ্লেষণ, ধ্বনি তত্ত্বে। বর্ণ নিয়ে যা জিজ্ঞেস করবে, যা কিছু জিজ্ঞেস করবে সবই ধ্বনি তত্ত্বে। ধ্বনি নিয়ে যা কিছু জিজ্ঞেস করবে ধ্বনি তত্ত্বে, বর্ণ নিয়ে যা কিছু জিজ্ঞেস করবে ধ্বনি তত্ত্বে। এর সাথে শুধু আপনি মনে রাখবেন ধ্বনি তত্ত্বে কি তিনটা জিনিস, একটা হলো সন্ধি, একটা হলো নত্ব বিধান, আর একটা কি সত্য বিধান। তাহলে ধ্বনি তত্ত্বের জন্য আপনি অনেক আলোচ্য বিষয় আছে, মনে রাখতে হবে না। ধ্বনি আর বর্ণ নিয়ে যা জিজ্ঞেস করবে, বা নিচের কোনটি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে ধ্বনি আর বর্ণ লাগানো যা কিছু আছে ধ্বনি তত্ত্বের, শুধু তার সাথে কি কি সন্ধি, নত্ব বিধান, সত্য বিধান। তাহলে সন্ধি কোথায় আলোচিত হয়, ধ্বনি তত্ত্বে। নত্ব শব্দ কোথায়, ধ্বনি তত্ত্বে। আর এর বাইরে ধ্বনি তত্ত্বের কি কি আলোচিত হয় মনে রাখবেন না, দেখে উত্তর দিবেন, অপশন দেখে। ধ্বনি এবং বর্ণ নিয়ে যা কিছু আছে। ক্লিয়ার? এখন শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার সমাস কোথায় আলোচিত হয়, তাহলে আর কোন তত্ত্বটা আছে? আমি অর্থ তত্ত্বের আলোচনা শেষ করেছি, অভিধান তত্ত্বের আলোচনা আলোচ্য বিষয় বলে দিয়েছি, নন্দ তত্ত্বের আলোচ্য বিষয় বলেছি, বাক্য তত্ত্বের। সমাস কোথায় আলোচিত হয়?
কারক কোথায় রচিত হয়, পদ প্রকরণ কোথায় রচিত হয়, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, বুঝতে পারলেন? তার মানে এখন সিম্পল যে এর বাইরে যত কিছু ব্যাকরণ আলোচ্য বিষয় আর থাকলো, আপনি সবচেয়ে বৃহৎ আলোচ্য বিষয় হলো শব্দ, প্রথম আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব, প্রথম ব্যাকরণের প্রথম আলোচ্য বিষয় কি ধ্বনিতত্ত্ব, আর বৃহৎ আলোচ্য বিষয় কি শব্দ ও রূপতত্ত্ব। তাহলে আপনি শব্দ ও রূপতত্ত্ব কি আলোচ্য বিষয় পড়বেন না, দরকার নাই, ক্লিয়ার? পড়বেন না। কি পড়লেন? আমি আরেকবার বলছি, অর্থতত্ত্বে অর্থ সংক্রান্ত আলোচ্য বিষয় অর্থতত্ত্বে, বাক্য সংক্রান্ত আলোচ্য বিষয় কি বাক্যতত্ত্বে, ধ্বনি আর বর্ণ সংক্রান্ত আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্বে। এর বাইরে ব্যাকরণের যা কিছু থাকলো, কারক, সমাস, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়া, তার কোথায় রচিত হয়, যা কিছু জিজ্ঞেস করবে সবই কি শব্দ বা রূপ। ক্লিয়ার?